নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী 16.1-এর কিছু সমস্যার সমাধান করে দিব। শুরুতেই আমি পূর্বের ক্লাসের একটু সূত্রগুলো দেখে নেই। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে এ বি সি যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, যার ভূমি হচ্ছে বিসি, লম্ব হচ্ছে এসি, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। আরও শিখেছিলাম যে এ বি সি যদি একটি সমবাহু ত্রিভুজ হয়, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 এ স্কোয়ার। আজকে আমি তোমাদের এই দুইটি সূত্র প্রয়োগ করে কিছু সমস্যার সমাধান করে দিব। আমি শুরুতেই তোমাদের বইয়ের 9 নম্বর সমস্যাটি সমাধান করে দিব। চলো দেখা যাক 9 নম্বর সমস্যাটিতে কি বলা হয়েছে। দেখো, বলা হয়েছে 9 নম্বরে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু হতে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। তো আমাদের বের করতে বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এখানে কি দেওয়া আছে শোনো, একটি সমবাহু ত্রিভুজ থাকবে, এই ত্রিভুজের অভ্যন্তরস্থ মানে ত্রিভুজটির ভিতরে একটা বিন্দু থাকবে। এই বিন্দুটি থেকে ত্রিভুজের তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে আমাদের ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা একটু চিত্রের দিকে লক্ষ্য করি। মনে করে নিলাম ত্রিভুজটি হচ্ছে এ বি সি, মানে এ বি সি হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজটি, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার। অর্থাৎ এ বি সমান বিসি সমান এসি সমান হচ্ছে এ সেন্টিমিটার। আর ত্রিভুজটির অভ্যন্তরস্থ একটা বিন্দু হচ্ছে ও। ও থেকে বিসি এর উপর একটি লম্ব ওডি আঁকা হয়েছে। ও থেকে এসির উপর লম্ব হচ্ছে ওই, আর ও থেকে এ বি এর উপর লম্ব হচ্ছে ওয়েব। আর এই লম্বগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 6, 7 ও 8 সেন্টিমিটার। অর্থাৎ ওডি এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ওই এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং ও এফ এর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। আমি এখানে একটু কাজ করেছি, দেখো এখানে ও এ, ও বি আর ও সি যোগ করে দিলাম। যোগ করলে দেখো কি কি উৎপন্ন হয়েছে। বি ও সি এ একটা ত্রিভুজ হয়েছে, এ ও সি এ আর একটা ত্রিভুজ, আবার এ ও বি এ আর একটা ত্রিভুজ হয়েছে। এই তিনটা ত্রিভুজ। তোমরা চিত্রটাকে যদি একটু চিত্রের দিকে ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতেই পারবে এই বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে পুরো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। দেখো, যেহেতু এ বি সি সমবাহু ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ছিল এ সেন্টিমিটার, ফলে এ বি সি ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এখন একটু দেখো, এই যে আমি ও থেকে বিসি এর উপর ওডি লম্ব এঁকে নিয়েছিলাম, ফলে বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল হবে ত্রিভুজ ক্ষেত্র বিওসি। এখানে লেখা হয়েছে ত্রিভুজ ক্ষেত্র বিওসি। ত্রিভুজ ক্ষেত্র বিওসি দ্বারা বোঝা যায় বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি। ভূমি হচ্ছে এখানে বিসি আর উচ্চতা হচ্ছে ওডি। কেন? দেখো, বি ও সি ত্রিভুজের শীর্ষ ছিল ও। ও থেকে শীর্ষ যদি আমি ও ধরি, আমি আবারও বলছি, শীর্ষ যদি ও ধরি কোন ত্রিভুজে? বি ও সি ত্রিভুজে। শীর্ষ ও ধরলে ও শীর্ষের সাপেক্ষে বিসি হচ্ছে ভূমি। তা ও থেকে বিসি এর উপর আমি ওডি লম্ব এঁকে নিলাম, তাহলে ওডি হবে ত্রিভুজটির উচ্চতা আর বিসি হবে ভূমি। ফলে ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বিসি ইন্টু ওডি। বিসি এর দৈর্ঘ্য কত ছিল? এ লিখে দিলাম। ওডি এর দৈর্ঘ্য কত ছিল? ওডি এর দৈর্ঘ্য হচ্ছে 6। ফলে 2 দ্বারা 6কে ভাগ করলে আমি 3a বর্গ সেন্টিমিটার পেয়ে গেলাম। কার ক্ষেত্রফল? বি ও সি এর ক্ষেত্রফল। এবার ঠিক একইভাবে দেখো, এ ও সি ত্রিভুজ, এ ও সি ত্রিভুজের শীর্ষ যদি আমি ও ধরি, শীর্ষ ও এর সাপেক্ষে এসি হচ্ছে ভূমি। তাহলে ও থেকে এসির উপর ওই লম্ব আঁকা হয়েছে, তাহলে ওই হবে ত্রিভুজটির উচ্চতা। তাহলে এওসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি। ভূমি হচ্ছে এখানে এসি আর উচ্চতা হচ্ছে ওই। তো ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি হাফ অফ এসি এর দৈর্ঘ্য হচ্ছে এ, ওই এর দৈর্ঘ্য হচ্ছে 7।
তো পেয়ে গেলাম কত, 7a/2 বর্গ সেন্টিমিটার। কার ক্ষেত্রফল? ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল। ঠিক একইভাবে এ ও বি এর ক্ষেত্রফল কত হবে দেখো, হাফ অফ এ বি ইন্টু ও এফ, এ বি ইন্টু ও এফ। ও এফ লম্ব ছিল, শীর্ষ ও থেকে এ বি এর উপর লম্ব ও এফ ছিল, ফলে ও এফ হচ্ছে উচ্চতা, ভূমি হচ্ছে এ বি। এ বি এর দৈর্ঘ্য এ আর ও এফ এর দৈর্ঘ্য 8। কত পেয়ে গেলাম? 2 দ্বারা 8কে ভাগ করলে 4 পেয়ে গেলাম। ফলে ইউবি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম 4a বর্গ সেন্টিমিটার। এখন চিত্র অনুসারে যে কথাটা আমি আগেই বলছিলাম, ত্রিভুজ ক্ষেত্র এবিসি, মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এওসি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ইউবি ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমি লিখে দিলাম। পরের লাইনে শুধুমাত্র আমি মান বসিয়ে দিব। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a², বিওসি এর ক্ষেত্রফল 3a, ইওসি এর ক্ষেত্রফল 7a/2, ইওবি এর ক্ষেত্রফল 4a লিখে দিলাম। যোগ করে দিচ্ছি, দেখো 3 এর সাথে 4a যোগ করলে 7a হচ্ছে, আর বাকি যা আছে তাই লিখে দিলাম। এরপরে 7 এর সাথে আমি 7a/2 যোগ করব। যোগ করতে গিয়ে লসাগু করলাম। লসাগু করলে এখানে হবে 7 দুগুণে 14a প্লাস 7a, 14 আর 7 কত হবে, 21a/2, আর বাম পাশে যা ছিল তাই আছে। এবার দেখো উভয় পক্ষ থেকে আমি একটাই বাদ দিয়ে দিলাম, অর্থাৎ উভয় পক্ষকে a² দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এখানে a পাবো, এখানে 1 থাকবে। আর দেখো এখানে হরে 2 আছে, এখানেও হরে 4 আছে। তো উভয় পক্ষকে তুমি যদি 2 দ্বারা গুণ করো তাহলে এখানে পাবে 2 আর এই 2 বাদ চলে যাবে। তো আমরা পেয়ে গেলাম √3/2a = 21। এবার আমি আর গুণন করব, 2 এর সাথে 21 গুণ করলে আমি পাচ্ছি 42, আর বাম পাশে থেকে গেল √3a, বাম পাশে থাকলো এই √3a, আর ডান পাশে হয়ে গেল 2 এর সাথে 21 গুণ করলে 42। তো এখান থেকে a কত পেয়ে গেলাম আমি, 42/√3। আমি ক্যালকুলেটরের সাহায্যে এটাকে ভাগ করে পেয়ে গেলাম 24.2487। এখন তুমি যদি দশমিকের পরে 2টা ডিজিট রাখতে চাও তাহলে কি করবে, 2টা ডিজিটের পরের সংখ্যাটা দেখবে কত, 5 বা 5-এর থেকে বেশি হলে 2 নম্বর ডিজিটের সাথে 1 যোগ করে দিতে হয়। যেহেতু এখানে 8 আছে, 8 মানে 3 নম্বর ডিজিটটা 5 বা 5-এর থেকে বেশি হলেই 2 নম্বর ডিজিটের সাথে 1 যোগ করে দেওয়া হয়েছে। তাহলে আমি কত পেলাম, 24.25 প্রায়, অর্থাৎ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 24.25 সেন্টিমিটার প্রায়। এখন আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল বের করব। দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল কি ছিল, √3/4a²। কারণ আমরা তো জানি ত্রিভুজটি তো সমবাহু ছিল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, √3/4 বাহু²। তো আমি মান বসিয়ে দিই, এর মান কত ছিল 24.25, a² দিয়ে দিলাম। তো আমি ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেটর ব্যবহার করে এটা √3-র সাথে 24.25 গুণ করে 4 দ্বারা ভাগ করে 254.64 পেয়ে গেলাম। অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা পেলাম 254.64 বর্গ সেন্টিমিটার, এখানে প্রায় লিখে দিবে। আর ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 24.25 সেন্টিমিটার প্রায়। এখন আমি তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্কটা করে দিব। দেখি তো বইয়ের 10 নম্বর কি বলা হয়েছে। বইয়ের 10 নম্বর বলা ছিল, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 3/4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম হলে, ক নম্বরে বলছে ভূমি 1 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। খ নম্বরে বলছে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। গ নম্বরে বলছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা উদ্দীপকটা আবার পড়ি। একটি সমকোণী ত্রিভুজ আছে যার লম্ব, এই দেখো লম্ব হচ্ছে ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, খেয়াল করবে খুব ভালো করে, এবং অতিভুজ হচ্ছে আবার ভূমির 3/4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ক নম্বরে বলছে ভূমি 1 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। তো সমকোণী ত্রিভুজটি তো সমকোণী, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। তো ভূমি তো দেওয়াই আছে, তাহলে লম্বটা বের করে নিব। তো লম্বটা কিভাবে বের করব আমরা দেখে নেই। দেখো
ত্রিভুজটির লম্ব হচ্ছে কি ভূমি এর, দেখো উদ্দীপকে বলা ছিল লম্ব হচ্ছে ভূমি এর 12-11 থেকে 6 সেন্টিমিটার কম। তো ভূমি ছিল এক্স, ভূমি এর 12-11 থেকে 6 সেন্টিমিটার কম মানে বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে ত্রিভুজটির লম্ব আমরা পেয়ে গেলাম 11x/12 - 6 সেন্টিমিটার। তো তো আমি এবার এই 11x/12 বিয়োগ 6 করতে গিয়ে লসাও করে দিলাম 12, এখানে পেলাম 11x - 6×12 = 72 এত সেন্টিমিটার। যেহেতু ত্রিভুজটির ভূমি x ছিল আর লম্ব পেয়েছি 11x - 72/12 সেন্টিমিটার, ফলে সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 1/2 ইন্টু ভূমি ইন্টু লম্ব এত বর্গ সেন্টিমিটার। এবার আমি গুণ করে দেই, 2-এর সাথে 12 গুণ করলে 24 হবে, 11x-এর সাথে x গুণ করলে 11x² মাইনাস 72-এর সাথে x গুণ করলে 72x হবে এত বর্গ সেন্টিমিটার। হয়ে গেল ত্রিভুজটির ক্ষেত্রফল। কার মাধ্যমে হয়েছে? x এর মাধ্যমে। উত্তর এটাই চেয়েছিল, ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে নির্ণয় করো। এরপরে আমরা লক্ষ্য করি খ নম্বর কী বলা হয়েছে। খ নম্বর বলা হয়েছে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমি দেখো খ নম্বর শুরুতেই সমকোণী ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার ধরে নিলাম। আমি বলছি কেন আমি 12 ধরে নিব, অবশ্যই একটা কারণ আছে। আমি এখানে এ ধরতে পারতাম, বি ধরতে পারতাম, সি ধরতে পারতাম, করা যেত, ওভাবেও করা যাবে, কিন্তু 12 ধরলে অনেকটা সুবিধা পাবে, অনেক সুবিধা পাবে। আমি সুবিধাটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো সমকোণী ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার ধরে নিলাম, তাহলে ত্রিভুজটির লম্ব কি হবে? প্রশ্নে বলছিল, মনে করো লম্ব হচ্ছে ভূমি এর, ভূমি কত এখানে? 12, ভূমি এর 12-11 থেকে 6 সেন্টিমিটার কম। তো এখানে দেখো 12 নেওয়ার কারণে এই 12 কাটা চলে গেল, তাহলে কি থাকলো? 11a - 6 সেন্টিমিটার। তো দেখো 12 ধরার সুবিধা কি হলো, এখানে ভগ্নাংশ থাকলো না। কিন্তু তুমি 12a না ধরে অন্য কিছু ধরলে এখানে ভগ্নাংশ থেকে যেত, ফলে পরবর্তীতে ক্যালকুলেশনে একটু সমস্যা হতো। এরপরে দেখো প্রশ্নে আরও বলা ছিল বা উদ্দীপকে বলা ছিল অতিভুজ হচ্ছে ভূমি এর 3/4 থেকে 3 সেন্টিমিটার কম। ভূমি এর, ভূমি কত? 12, ভূমি এর 3/4 থেকে 3 সেন্টিমিটার কম, এই জন্য -3 হয়ে গেল। এখানেও দেখো 3 দ্বারা 12কে যদি আমি ভাগ দিই, এখানে পাবো 4a, 4-এর সাথে 4 গুণ করলে 16a পাবো -3। এখানেও অতিভুজের ক্ষেত্র আমরা কোনো ভগ্নাংশ পেলাম না, ফলে সুবিধা হলো। এখন কথা হচ্ছে তুমি কিভাবে বুঝবে এখানে 12 ধরবে না 24 ধরবে, তা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে 12-11, এখানে ছিল 3/4, এই যে দুটো ভগ্নাংশ ছিল, এই ভগ্নাংশ দুটির হর কত? এখানে 12 আর 3, এই যে 3 আর 12 এদের লসাগু কত? 3 এবং 12-এর লসাগু 12, তো 12 ধরে নেবে, মানে লসাগুটার সাথে একটা চলক দিয়ে দেবে। এভাবে যদি ধরে নাও তাতে সুবিধা হবে কি, এই এই যেহেতু এটা 12টার লসাগু, কার লসাগু? 12-এর লসাগু এবং 12 এবং 3-এর লসাগু, ফলে 12 এবং 3 দুইটা দ্বারাই 12 বিভাজ্য হবে, ফলে কোনো ভগ্নাংশ থাকবে না। এখন আমি সমকোণী ত্রিভুজটিতে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। দেখো পিথাগোরাসের উপপাদ্যর কথা মনে আছে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো ভূমি ছিল 12, তো 12 স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব কত ছিল? 11a - 6, তো লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ ছিল 16a - 3। তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু হবে অতিভুজ স্কোয়ার। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। এরপর আমরা ক্যালকুলেশন করছি, দেখো 12a এর স্কোয়ার করলে 144a স্কোয়ার হবে, প্লাস এটাকে সূত্রে ফেলছি, a - b হোল স্কোয়ারের সূত্র সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a হচ্ছে 12a, 2ab হচ্ছে 6, 2ab প্লাস b স্কোয়ার, b হচ্ছে এখানে 6 ইকুয়াল টু, ঠিক একইভাবে এপাশেও a - b হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন শুধু ক্যালকুলেশন করছি, দেখো এখানে যা আছে তাই লিখে গেলাম। 11a এর স্কোয়ার করলে 121a স্কোয়ার হবে। এখানে কত হয় দেখো, 6-এর সাথে 11 গুণ করো 66, 66-র সাথে 2 গুণ করলে 132 পাবে, প্লাস 36 ইকুয়াল টু এই যে 16a, এটার স্কোয়ার করলে 256a স্কোয়ার পাবে, মাইনাস 16-র সাথে 3 গুণ করো, তার সাথে 2 গুণ করো 96 পাবে, 96a। আর 3-এর স্কোয়ার করলে কত পেয়ে গেলাম আমরা? 9। এরপরে আমি সাইড চেঞ্জ করব,
দেখো 144-এর সাথে 121, 144 এ স্কোয়ারের সাথে 121 এ স্কোয়ার যোগ করলে পাবে 265 এ স্কোয়ার, মাইনাস এই যে 132-এ প্লাস এই প্লাস 36, এই মাইনাস কোত্থেকে আসলো, এগুলো ছিল সব ডান পাশে, আমি বাম পাশে নিয়ে আসলাম, প্লাস 256 ছিল, এখানে মাইনাস 256 এ স্কোয়ার হলো, মাইনাস 96 এ ছিল, মাইনাস বাম পাশে নিয়ে আসার কারণে প্লাস 96 এ হলো, প্লাস 9 ছিল, এখানে মাইনাস 9 হয়ে গেল। এবার আমি যোগ বিয়োগ করে দিচ্ছি, দেখো 265 এ স্কোয়ার থেকে 256 এ স্কোয়ার যদি আমি বিয়োগ করি তাহলে থাকবে 9 এ স্কোয়ার। খেয়াল করো, মাইনাস 132-এ প্লাস 96-এ, মাইনাস 132-এর সাথে প্লাস 96-এ যোগ করলে মাইনাস 36-এ পাবো, আর প্লাস 36-এর সাথে মাইনাস 9 যদি আমি বিয়োগ করি, মানে 36 থেকে 9 বিয়োগ করলে আমি পাবো প্লাস 27। এখন দেখো এখানে পেলাম 9 এ স্কোয়ার মাইনাস 36 এ প্লাস 27, এটার উভয় পক্ষকে যদি আমি 9 দ্বারা ভাগ করি, 9 দ্বারা ভাগ করলে এখানে পাবো এ স্কোয়ার, এটাকে 9 দ্বারা ভাগ করলে পাবো 4, 27-কে 9 দ্বারা ভাগ করলে পাবো 3, আর 0-কে 9 দ্বারা ভাগ করলে আমি শূন্যই পাবো। এবার আমি মিডল টার্ম ব্রেক করব, মাঝের টার্মটাকে ভেঙে ফেলবো, 4a-কে ভাঙবো কীভাবে, এমনভাবে 4a-কে ভাঙবো, দুইটা সংখ্যায় এমনভাবে ভাঙবো যাতে যার যোগফল হবে কত 4a, বাট এই সংখ্যা দুইটা গুণ করলে পাবো 3। তাহলে 4a-কে আমি কীভাবে ভাঙলাম, মাইনাস 3a মাইনাস এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস এ প্লাস 3, এটা পারো তোমরা, ক্লাস 7 থেকেই শিখছো এটা। এখান থেকে আমি এ কমন নিলাম, এই দুইটা থেকে এ কমন গেলে এ মাইনাস 3 থাকবে, আর এখান থেকে দেখো 1 কমন যায়, মাইনাস 1 যদি কমন নেই, মাইনাস এটা প্লাসে হয়ে যাবে, প্লাস 3টা মাইনাস 3 হয়ে যাবে। পরের লাইনে দেখো এ মাইনাস 3, এ মাইনাস 3, আমি এ মাইনাস 3 কমন গেলে এখানে থাকবে এ আর এখানে থাকবে মাইনাস 1। তো দুইটি রাশির গুণফল শূন্য হলে আমরা বলতে পারি এটা সমান 0 অথবা এটা সমান 0, তাই লিখে দিছি দেখো এ মাইনাস 1 সমান 0 অর এ মাইনাস 3 সমান 0। এখান থেকে আমি বলতে পারি এ ইকুয়াল টু 1 অর এ ইকুয়াল টু 3। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম, এর মান পেলাম 1 অথবা এর মান 3। এখন দেখো এ ইকুয়াল টু 1 হলে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য, মনে করি আমরা ভূমির দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম 12a, তাহলে হবে 12 ইন্টু 1, কারণ এর মান 1, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য ছিল 12a, 12 ইন্টু 1 কত হবে 12 সেন্টিমিটার। আবার দেখো এ ইকুয়াল টু 3 হলে ভূমির দৈর্ঘ্য হবে 12 ইন্টু 3, 12 ইন্টু 3 কত হবে 3 12 36 সেন্টিমিটার। তাহলে দেখো ভূমির দৈর্ঘ্য কী হবে, অ্যান্সারটা এভাবে লিখবে, ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার অথবা 36 সেন্টিমিটার, দুইটাই গ্রহণযোগ্য। আচ্ছা, এবার আমরা গ নম্বর করব। গ নম্বরটা দেখি কি বলা ছিল। গ নম্বরে বলা ছিল ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয় তাহলে ত্রিভুজটির সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রশ্ন এখানে বলেই দিছে যে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তো ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তাহলে উদ্দীপক অনুযায়ী লম্ব হবে কত, ভূমি এর 12-র 11 থেকে 6 সেন্টিমিটার কম, 12 12 বাদ গেল, 11 মাইনাস 6 ইকুয়াল টু হবে 5 সেন্টিমিটার। অতিভুজ ছিল কি, ভূমি এর 3-এর 4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, 3-এর থেকে 3 দিয়ে 12-কে যদি আমি ভাগ করি এখানে 4 পাবো, 4-এর সাথে 4 গুণ করলে 16 হবে, 16 মাইনাস 3 সমান পেলাম 13 সেন্টিমিটার। তাহলে দেখো ত্রিভুজটির ভূমি পেয়ে গেলাম, লম্ব পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম, অর্থাৎ ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই আমরা পেয়ে গেলাম। যদি আমি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই তাহলে ত্রিভুজটির পরিসীমা খুব সহজেই বের করতে পারবো। আমরা তো জানি ত্রিভুজের পরিসীমা সমান 3টি বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে কি হবে 13 5 12, 13 যোগ 5 যোগ 12 সেন্টিমিটার কত হবে 30 সেন্টিমিটার। এখন প্রশ্নে বলছে ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ যে সমবাহু ত্রিভুজটি আমরা নিব তার পরিসীমা হবে উদ্দীপকের ত্রিভুজটির পরিসীমার সমান। যেহেতু উদ্দীপকের ত্রিভুজটির পরিসীমা আমরা 30 পেয়েছি, ফলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হবে 30 সেন্টিমিটার। তো সমবাহু ত্রিভুজটির পরিসীমা যদি 30 সেন্টিমিটার হয়, সমবাহু ত্রিভুজ যেহেতু, ফলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, ফলে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 30/3 কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তো সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল বের করে ফেলি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মনে করি √3/4 ইন্টু
বাহু স্কোয়ার বা √3/4 এ স্কোয়ার ছিল, এ ছিল বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু 10 স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটাকে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে গেলাম 43.301 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল 43.301 বর্গ সেন্টিমিটার প্রায়। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।